আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। দেশের অস্থিরতা দেখে সরকারকে লক্ষ্য থেকে বিচ্যুত মনে হচ্ছে বললেন তারেক রহমান। নির্বাচন হলেই স্থিতিশীলতা আসবে মন্তব্য। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে 25শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা। নানা কার্যক্রমে দিনটি পালনের পরিকল্পনা। বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের স্ত্রী শহীদ জায়া সারা আরা মাহমুদ মারা গেছেন। আজ বাদ জোহর জানাজার পর বনানী কবরস্থানে দাফন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারত। টানা 2 হারে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথে পাকিস্তান। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করছে। এটা কোনো অবস্থাতেই করতে দেওয়া হবে না। রোববার দিবাগত রাত 3টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এর বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে, কিন্তু তারা কোনো অবস্থায় সাকসেস হবে না। এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের কারো কারো কথায় মনে হচ্ছে মূল লক্ষ্য থেকে কিছুটা বিচ্যুত হয়ে পড়েছেন। রাজধানীতে 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, দেশে অস্থিরতা বিরাজ করছে। এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত দেশকে স্থিতিশীল করা, আর নির্বাচন হলেই দেশ স্থিতিশীল হবে বলে জানান তিনি। রিপোর্ট করছেন রাহুল রায়। রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফা নিয়ে সারা দেশেই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে বিএনপি। এই 31 দফা নিয়ে রাজধানীতে ছিল ঢাকা বার আইনজীবী ফোরামের কর্মশালা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্বাচিত সংসদের প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। বলেন, দেশকে স্থিতিশীল করার কথাও। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন। আমরা যদি আমাদের চারিদিকে তাকাই তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে। মূল লক্ষ্য হওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রতিটি মানুষের, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত অবশ্যই দেশকে আগামী দিনে একটি যত দ্রুত সম্ভব একটি স্টেবল স্থিতি অবস্থার কাছে নিয়ে আসা। এইটি আগে করব না ওটি আগে করব, ওটি আগে করব না এটি আগে করব, এই তর্ক বিতর্ক যদি চলতে থাকে তাহলে সামগ্রিকভাবে জাতি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আরো বেশি। বিএনপি কেন বারবার নির্বাচনের কথা বলে, সেই যুক্তিও তুলে ধরেন তারেক রহমান। কোন ব্যক্তি বলার চেষ্টা করেন বা বলে থাকেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচন হলে যেহেতু একটি স্থিতি অবস্থা আসবে এবং ধীরে ধীরে রিফর্ম কাজগুলো শুরু হবে, সমস্যাগুলোর প্রকটতা, তীব্রতা ধীরে ধীরে কমা শুরু করবে এবং নির্বাচন হলে সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় এটি দায়িত্বপ্রাপ্ত হবেন বিভিন্ন মানুষ। যখন দায়িত্বপ্রাপ্ত হবেন স্বাভাবিকভাবেই তারা বসবেন, তারা আলোচনা করবেন, তারা কাজ করবেন।
তারেক রহমান বলেছেন, বৃহৎ মতামতের ভিত্তিতেই এই ৩১ দফা, তাই রাষ্ট্রের কল্যাণের জন্যই ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। সুযোগ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দিবসটিকে গ শ্রেণীভুক্ত হিসেবে ঘোষণা করায় এদিন সরকারি ছুটি থাকবে না, তবে দিবসটি পালনে সরকারিভাবে অন্যান্য কার্যক্রম থাকবে। 2009 সালে 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক মানুষ নিহত হন। তাদের স্মরণে দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হয়েছে। ভাষা আন্দোলনের অমর সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান ভাষার মাসেই সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন তিনি। রোববার সন্ধ্যা 6টা 20 ইস্কাটনের বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 78 বছর। তিনি একমাত্র কন্যা শাওন মাহমুদ, জামাতা সাইদ হাসান, 3 ভাই 2 বোন সহ অনেক আত্মীয় ও সুহৃদ রেখে গেছেন। রিপোর্টে আরও জানাচ্ছেন যাযাবর মিন্টু। ভাষার মাসেই চিরবিদায় নিলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারির সুরস্রষ্টা ও মহান মুক্তিযুদ্ধের ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ। সারা আরা মাহমুদ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ছিলেন। জীবদ্দশায় ছিলেন নিবৃত্তচারী ও প্রচার বিমুখ। ছোটবেলার থেকে শাওন যখন ছোট 2.5-3 বছরের বয়স, তখন আলতাফ মাহমুদ শহীদ হয়ে গেলেন, আর তাকে আর পাওয়া গেল না। তারপর থেকে সে একা খুব কষ্টে সে কাটিয়েছে সারাটা জীবন। এই একটি মেয়েকে নিয়ে তার জীবনের যে স্ট্রাগল, এটা মানে এক উপরওয়ালা জানা ছাড়া কেউ বুঝতে পারবে না। তিনি ওই সময় লেখাপড়া করেছেন, মাস্টার্স করেছেন, পরবর্তীতে বাংলাদেশ শিল্প একাডেমিতে তিনি জয়েন করেছিলেন এবং তার জীবনের শেষ প্রান্তে তিনি পরিচালক হিসাবে তিনি ছিলেন। আসলে ওই আলতাফ করতে করতেই ওনার জীবনটা মানে ওনাকে তিলে দিয়ে শেষ হয়ে গেল। আজকে 6টা 25 উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনেক দুর্বিষহ জীবনযাপনের ভিতর দিয়ে ওনার জীবনের যৌবনে ব্যাঘাত হয়। আজ বাদ জোহর ইস্কাটনের নূরনগর জামে মসজিদে সারা আরা মাহমুদের জানাজা হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে মায়ের কবরে তাঁকে দাফন করা হবে। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। ব্যাপক দূষণ ও রোগ জীবাণু ছড়ানো সহ চামড়া শিল্পের শ্রমিকের ন্যায্য মজুরি ও চাকুরির সার্বিক নিরাপত্তা ঘাটতি মেটাতে পরিবেশ বান্ধব প্রযুক্তিতে মুক্তি দেখছেন বিশেষজ্ঞরা। প্রতিযোগিতামূলক বৈদেশিক বাজারে উপযুক্ত মূল্যে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির ক্ষেত্রে সামাজিক ও পরিবেশগত কমপ্লায়েন্স মানা বাধ্যতামূলক বলছেন তারা। যথাযথ উদ্যোগে এই শিল্পের মালিক শ্রমিক এগিয়ে যাওয়ার পাশাপাশি 5 বছরে আসতে পারে $1 বিলিয়ন বৈদেশিক আয়। মোশাহিদ রানীর রিপোর্ট। দেশীয় কাঁচামালের উপর ভিত্তি করে 1940-এর দশকে বাংলাদেশে চামড়া শিল্পের যাত্রা। কালের বিবর্তনে 2017 সালে প্রোডাক্ট অব দ্য ইয়ারের স্বীকৃতি পেলেও বাস্তবতা বলছে বিচিত্র সমস্যায় জর্জরিত এই খাত। সমস্যার বিপরীতে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে বড় প্রতিবন্ধক ট্যানারি শিল্পের মান সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা লেদার ওয়ার্কিং গ্রুপের LWG সনদ না থাকা। সনাতন পদ্ধতি বেহাল বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি শ্রমিকদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা না থাকায় ভয়াবহ পরিবেশ দূষণ যেমন ঘটছে, তেমনি ছড়াচ্ছে চর্ম ও সংক্রামক রোগ। নির্গত বিষাক্ত বর্জ্যে মারাত্মক দূষণ ছড়াচ্ছে কারখানার আশপাশের এলাকার নদী ও জলাশয়ের পানি, মাটি এবং বায়ুতে। তথ্য বলছে এই শিল্পের শ্রমিকরা চাকুরির নিয়োগপত্র, পরিচয়পত্র, কর্মঘণ্টা, ন্যায্য মজুরি, চাকুরি স্থায়ীকরণ, চাকুরির সুরক্ষা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, স্বাস্থ্যকর কর্মপরিবেশ ও মাতৃত্বকালীন সুবিধাসহ অধিকাংশ অধিকার থেকেই বঞ্চিত। শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং পরিবেশগত কমপ্লায়েন্সের যথাযথ প্রয়োগ না থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে এই শিল্পের বহু শ্রমিক। পাশাপাশি সামাজিক সুরক্ষা ও চিকিৎসা সুবিধাতেও
তাদের প্রবেশাধিকার নিশ্চিত নয়। এ সকল মানদণ্ড অর্জনে পিছিয়ে থাকায় LWG সনদ রয়েছে এখনও অধরা। পরিসংখ্যান বলছে দেশের শিল্প খাতের উন্নয়নে চামড়া শিল্পের অবদান মাত্র 2%। রপ্তানি আয়ের 3.8% আসে চামড়া শিল্প থেকে। অন্যদিকে জিডিপিতে এ শিল্পের অবদান 0.60%। 10 লাখ কর্মসংস্থানের চামড়া খাতে 2030 সালের মধ্যে 30 থেকে 35 লাখ কর্মসংস্থান তৈরি সম্ভব। আর তাতে আসতে পারে 10 থেকে 12 বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রা। সকল সম্ভাবনা কাজে লাগিয়ে দেশে একটি টেকসই চামড়া খাত বিনির্মাণে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কাজ করে যাচ্ছে সলিডার সুইস, অসি ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ 8টি সংস্থা। চামড়া শিল্পের যথাযথ সমৃদ্ধি অর্জনে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, শ্রমিক সুরক্ষা, পরিবেশ আইনের কঠোর প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি, পরিশোধনাগার এবং পরিবেশ বান্ধব উৎপাদন প্রক্রিয়া নিশ্চিত সহ গবেষণা ও উন্নয়নে বহুমাত্রিক কর্মকাণ্ড চলমান রয়েছে বিল্ডিং এ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সরকারি বেসরকারি দপ্তর এবং আবাসিক ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসে নির্ধারণের অনুরোধ জানিয়ে পরিপত্র জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে, এবার রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়, সেজন্য আসন্ন মৌসুমে বিদ্যুতের চাহিদা বাড়বে। তাই সব সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ বেসরকারি প্রতিষ্ঠানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্তটি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মাধ্যমে বেসরকারি খাতকে অবহিতকরণে বাণিজ্য মন্ত্রণালয়কে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে অবহিতকরণের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে অনুরোধ জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেহ আহমেদ বলেছেন, রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না। সরকার চাল, ডাল আমদানি করছে। এছাড়া কোনো ব্যবসায়ী খাদ্যপণ্যের দাম যাতে না বাড়াতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে। রোববার রাতে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র BPATC-তে প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালনা বোর্ড এর সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। এ সভায় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সাপ্লাই থাকেটা আমরা শুরু করছি। আমরা যত রকম চাল, ডাল, ইভেন আমরা খেজুর, তারপর আমদানি করার জন্য যথেষ্ট করছি। আর ভেতরে যাতে আমরা একটা যথেষ্ট মজুদ তৈরি করি। আর থার্ড জিনিস হলো আমরা মনিটর মানে মনিটর মানে ক্লাস ফোর্স আছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন আছে। আর আমরা ডিসিদেরকে এবার বলছি সব বিষয় যাতে বাজার থেকে না, যেন মনিটরের কোনো ক্রমেই যেন প্রথমত অহেতুক দাম না বাড়ায়, দ্বিতীয় মজুদ যেন না। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা USAID-র $29 মিলিয়ন অর্থায়ন নিয়ে আবারও কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থায়নের বিষয়টি প্রথম সামনে আসে 15 ফেব্রুয়ারি। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ জানিয়েছিল, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পে এই অর্থ দেওয়া হচ্ছিল। এবার মেরিল্যান্ডের একটি মিলনায়তনে দলীয় অনুষ্ঠান কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে অর্থ সহায়তার বিষয়টি আবার তোলেন তিনি। বক্তব্যে ট্রাম্প বলেন, বাংলাদেশে $29 মিলিয়ন গিয়েছে রাজনৈতিক পরিসর শক্তিশালী করতে এবং তাদের সহায়তা করতে, যাতে তারা কট্টর বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে। এ সময় তিনি ভারত, নেপাল সহ অন্য কয়েকটি দেশে অর্থায়নের ব্যাপারেও কথা বলেন। $29 million goes to strengthen the political landscape and help them out so that they can vote for a radical left communist in Bangladesh. You had to see who they supported. You wouldn't believe, yeah, you would believe it. Nobody in this room would be in that group. $20 million for fiscal federalism and $19 million for biodiversity in Nepal. $47 million for improving learning outcomes in Asia. টাঙ্গাইলে 50 বছরেও নির্মাণ হয়নি বংশাই নদীর উপর ব্রিজ।
শিক্ষা, স্বাস্থ্য সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত এই অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ। সংশ্লিষ্টদের বারবার আশ্বাসের পরেও ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়নি। বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। স্বাধীনতার পর যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন টাঙ্গাইলের পূর্বাঞ্চল দিয়ে প্রবাহিত বংশাই নদীর উপর ব্রিজ নির্মাণ করা হবে, তবে কেউ প্রতিশ্রুতি রক্ষা করেনি। শুকনো মৌসুমে নদীতে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হতে পারলেও বর্ষা মৌসুমে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আমাদের এই এলাকাটা মনে হয় বাংলাদেশের বাইরে বইরে গেছে। যদি বাংলাদেশের বাইরে না পড়তো তাহলে অবশ্যই এই জায়গাটা আমাদের সরকারের চোখে একবার হইলো পড়তো। যত জনপ্রতিনিধি আইছে তারাই বলে যে এত হইতাছে, কিন্তু আজ পর্যন্ত এই ব্রিজটা আমাদের হইল না। যে কোনো রোগীর এই দুর্গম রাস্তা দিয়ে যেতে গেলে খুব কষ্ট হয়। দেখা যায় যে একটা ইমার্জেন্সি রোগী তাকে নিয়ে যেতে গেলে রাস্তা দিয়ে সে নিয়ে রাস্তাতে অর্ধেক জীবন শেষ হয়ে যাবে। প্রতিদিন সকালে সিঙ্গাটাক স্কুল আসতে হয়, ব্রিজ না থাকার কারণে আমাদের অনেক অসুবিধা হয়। প্রতিদিন মাদ্রাসায় যাই, ওইবার ব্রিজ না থাকার কারণে খুব কষ্ট হয়। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে বৃষ্টির জন্য ইতিমধ্যে সব ধরনের সার্ভে কাজ শেষ হয়েছে। কর্তৃপক্ষ অনুমোদন দিলে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে এই ব্রিজটি এস্টিমেটে শেষ হয়ে এটা অনুমোদনের জন্য অপেক্ষায় আছে। যে আমরা হেড অফিস থেকে অনুমোদন পাবো, সেই অনুমোদন পাওয়ার পরে এটা নির্বাহী প্রকৌশলীর দপ্তরে যাবে। নির্বাহী প্রকৌশলের দপ্তরে এটা টেন্ডার হবে। তো টেন্ডার প্রক্রিয়া হয়তো 2 মাসের মতো লাগবে। তার পরবর্তীতেই যদি ঠিকাদার নিয়োগ হয়, আমরা ইনশাল্লাহ এই ব্রিজটা কাজের মধ্যে চলে যেতে পারবো এবং প্রকল্প বাস্তবায়নে চলে যেতে পারবো। খুব দ্রুতই নির্মাণ হবে বংশাই নদীর উপর ব্রিজ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর মেঘনা নদীতে জেলেদের জালে নেই মাছ, সে সাথে মহাজনদের দাদনের মাছ, জ্বালানি খরচ ও নৌকার নিত্যদিনের চাল ডাল সহ অন্যান্য খরচ চালাতে লোকসান হচ্ছে জেলেদের। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙন ঝুঁকিতে পদ্মা সেতুর 0 পয়েন্ট থেকে জাজিরা পাড়ের 12 কিলোমিটারেরও বেশি এলাকা। দ্রুত সময়ের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 8.67 কিলোমিটার বাঁধ নির্মাণ না হলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে আরও ভয়াবহ ভাঙনের আশঙ্কা পদ্মাপাড়ের মানুষের। পানি উন্নয়ন বোর্ড বলছে নির্ধারিত সময়েই শেষ হবে প্রকল্প। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আজ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল বাড়বে। দেশের অস্থিরতা দেখে সরকারকে লক্ষ্য থেকে বিচ্যুত মনে হচ্ছে বললেন তারেক রহমান। নির্বাচন হলেই স্থিতিশীলতা আসবে মন্তব্য। পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের স্মরণে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা, নানা কার্যক্রমে দিনটি পালনের পরিকল্পনা। বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের স্ত্রী শহীদ জায়া সারা আরা মাহমুদ মারা গেছেন। আজ বাদ জোহর জানাজার পর বনানী কবরস্থানে দাফন। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে সেমিফাইনালে ভারত, টানা 2 হারে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথে পাকিস্তান। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।